Hello students, welcome back to my YouTube channel Himadris Physics Tutorial. ক্লাস 11 এর কাইনেমেটিক্স পড়াচ্ছি। তার লাস্ট তোমাদের যে ভিডিওটি দিয়েছিলাম তাতে আমরা করেছিলাম কাইনেমেটিক্সে ব্যবহৃত কিছু কনিক সেকশনের ইকুয়েশন এবং স্ট্রেট লাইনের ইকুয়েশন সম্বন্ধে আলোচনা করেছিলাম আমরা। তো আজকে আমরা ইকুয়েশন অফ মোশন যেগুলি আছে অর্থাৎ যে ইকুয়েশনগুলি আমরা লিখেছিলাম সেগুলির গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করব। আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে চলো আজকের পড়া শুরু করা যাক। দেখো, আমরা ইকুয়েশন অফ মোশন হিসেবে যে ইকুয়েশনগুলিকে লিখেছিলাম সেই ইকুয়েশনগুলি কী কী ছিল। 1 নম্বর লিখেছিলাম S ইকুয়াল টু ভিটি, যেখানে ভি ছিল সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটি। নিশ্চয় মনে আছে। টি হচ্ছে সময় বা টাইম এবং এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। বা ডিস্টেন্স। বোঝা গেল। নাম্বার 2 যে ইকুয়েশনটা লিখেছিলাম সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি। এখানে সমত্বরণ বা অ্যাক্সিলারেশন বোঝানোর জন্য পজিটিভ ব্যবহার করেছিলাম, আর সমমন্দন বোঝানোর জন্য এর ভ্যালুটা নেগেটিভ বসিয়েছিলাম। নিশ্চয় মনে আছে। ইউ ছিল ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ। বোঝা গেল। ভি ছিল ফাইনাল ভেলোসিটি বা অন্তিম বেগ। 3 নম্বর ছিল ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2s। 4 নম্বর ছিল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 5 নম্বর ছিল এসটি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। এই ইকুয়েশনগুলি আমরা লিখেছিলাম। এবার এখানে আমরা প্রধানত যে ইকুয়েশনগুলিকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব সেগুলিতে টাইম ভার্সেস ডিসপ্লেসমেন্ট বা সরণ এবং ভেলোসিটি ভার্সেস টাইম, মানে কি সময়ের সাথে বেগ এবং সময়ের সাথে সরণের পরিবর্তন কীরকম হয় আমরা দেখব। তো এটা দেখবার জন্য অ্যাট ফার্স্ট যদি আমরা দেখি স্থির বস্তুর ক্ষেত্রে, স্থির বস্তুর ক্ষেত্রে তার মানে কোন বস্তুগুলি না, সেই সমস্ত পার্টিকেল যারা ইজ ইন রেস্ট, যারা রেস্টে আছে। তাহলে তাদের ক্ষেত্রে আমি যদি এস ভার্সেস টি, এস ওয়াই অ্যাক্সিসে এক্স অ্যাক্সিসে রয়েছে সময় টি, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তো কি হবে। এর আগে যে ভিডিওটি তোমাদের দিয়েছিলাম জাস্ট এর আগের দিনে, তাতে আমরা বলেছিলাম এক্স অ্যাক্সিসে সাধারণত আমরা কোন ভেরিয়েবলগুলিকে বসাই না, সেইগুলি যেগুলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং ওয়াই অ্যাক্সিসে আমরা কাদেরকে বসাই, তাদেরকেই যারা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দ্যাটস মিনস ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যারা আছে তাদের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। তা আমরা জানি যখন আমরা সময়কে আমরা গ্রাফে নিয়ে আসবো, সময় কারোর উপরে নির্ভর করে না, সে তার মতনই চেঞ্জ হয়। তাহলে যেহেতু চেঞ্জ হয় তার জন্য এক্স অ্যাক্সিসে থাকবে সময়,
ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যদি কোনো গ্রাফে ভি ভার্সেস টি, এস ভার্সেস টি, যে কোনো গ্রাফে অলওয়েজ এক্স অ্যাক্সিসে আমরা সময় টিকে রিপ্রেজেন্ট করব। আশা করি বোঝা গেল। তাহলে যখন এটা হবে স্থির বস্তুর ক্ষেত্রে, যদি আমরা গ্রাফটা প্রকাশ করি, স্থির বস্তুর ক্ষেত্রে সময় যতই এগোক না কেন তার সরণের মান কত হয়? 0। আমরা জানি যেহেতু এই জায়গায় ওয়াই অ্যাক্সিসে সরণ এস রয়েছে, তার জন্য ওয়াই এর ভ্যালু এক্স অ্যাক্সিস বরাবর কত? 0 হয়। এটা আমরা আগেই জানি। তাহলে এখানে দেখো এক্স বরাবর যতই সময় যাক না কেন, এই যে স্থির বস্তুর ক্ষেত্রে গ্রাফটা তাহলে কোনটা হবে? এক্স অ্যাক্সিস বরাবর রেখা হবে। বোঝা গেল? যেখানে দেখো সময় পরিবর্তিত হচ্ছে কিন্তু সরণের কোনো পরিবর্তন হচ্ছে না, তার ভ্যালু কিন্তু 0ই আছে। এক্স অ্যাক্সিসে ওয়াই এর ভ্যালু 0 হয়। নিশ্চয়ই বোঝা গেল। এবার যদি সমবেগে যায় তাহলে কি হবে? অর্থাৎ 1 নম্বর যে ইকুয়েশনটা আছে সেটা, সেই ইকুয়েশনটাকে আমরা দুভাবে প্রকাশ করতে পারি গ্রাফিক্যালি। কিরকম? একটা এস ভার্সেস টি আর একটা ভি ভার্সেস টি। তার মানে কি, একটাতে সময়ের সাথে সাথে সরণের পরিবর্তন কিরকম হচ্ছে যখন বেগ সমান, আর একটাতে করব যখন বেগের পরিবর্তনটা সময়ের সাথে কিরকম হচ্ছে সেটাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে চলো এবার আমরা ফার্স্ট যে ইকুয়েশনটা আছে সেটা নিয়ে কাজ করি। এগুলি সব মুছলাম আমি। দেখো ফার্স্ট যে ইকুয়েশন s = vt, এখানে আমি প্রথমে কোনটাকে বসাবো? প্রথমে বসাবো s ভার্সেস t। s ভার্সেস t মানে কি, y অ্যাক্সিসে থাকবে সরণ s, সময় থাকবে t তে, যেখানে vটা কি না ইউনিফর্ম ভেলোসিটি হওয়ার জন্য v কিন্তু কনস্ট্যান্ট। তাহলে দেখো এখানে গ্রাফটা কিরকম হবে? y অ্যাক্সিস x অ্যাক্সিসের, এটা অরিজিন। তোমাদের অলরেডি কি বলেছি, x অ্যাক্সিসে কোন ভেরিয়েবলগুলি থাকবে না, সেই ভেরিয়েবলগুলি যারা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে জানি টাইম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার জন্য এই জায়গায় থাকবে সময় t, y অ্যাক্সিসে থাকবে সরণ বা অতিক্রান্ত দূরত্ব, কারণ আমরা আগেই বলেছি আমরা ভেক্টর হিসেবে ইকুয়েশনগুলিকে ইউজ করিনি, সেই জায়গায় থাকবে s। এবার এই জায়গায় s ভার্সেস t যদি করতে হয় আমরা কিভাবে করব? তোমাদের আগের দিন আমি সরলরেখার ইকুয়েশন দেখিয়েছিলাম। সরলরেখার ইকুয়েশন কিরকম ছিল? ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, এটা ছিল y = mx প্লাস c। গ্রাফটা কিরকম ছিল? এইরকম। এটা ছিল y = mx প্লাস c এর গ্রাফ, এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, এটা অরিজিন। আরো করেছিলাম এখানে থিটা অ্যাঙ্গেল ছিল, যার ফলে m = s ছিল tan θ = y - c / x। এটা আগের দিন করেছিলাম। এবার যদি if c = 0, then c = 0 বসালে ইকুয়েশন এসেছিল y = mx, তাহলে গ্রাফটা হয়েছিল কিরকম? পাসিং থ্রু দ্য অরিজিন। এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, এটা অরিজিন। c এর ভ্যালু 0 হওয়ার জন্য এটা এসেছিল এরকম y = mx। এই অ্যাঙ্গেলটা ছিল থিটা, এবং এখানে এসেছিল প্রবণতা বা গ্রেডিয়েন্টের ভ্যালু tan θ এর ভ্যালু m = এসেছিল y/x। নিশ্চয়ই মনে আছে তোমাদের, আগের ভিডিওতেই করিয়েছিলাম। এবার দেখো এখানে যে s = vt এসছে, s = vt, এই সমীকরণটি, এই ইকুয়েশনটা দেখো y = mx এর অনুরূপ না? s = vt ইকুয়েশনটা দেখো y = mx এর সিমিলার। কিরকম? x অ্যাক্সিস বরাবর সময় রয়েছে, তাহলে x এর ভ্যালু যা সেটা t দিয়ে রিপ্রেজেন্টেড এখানে এই ইকুয়েশনে। y এর ভ্যালু যেটা y অ্যাক্সিসে যেটা আছে সেদিকে সরণ s রয়েছে,
তাহলে এদিকে এস রয়েছে, এটা ওয়াই কে রিপ্রেজেন্ট করছে। তার মানে এটা এমন একটা ইকুয়েশন যে ইকুয়েশনটা স্ট্রেট লাইন বাট পাসিং থ্রু দ্য অরিজিন হচ্ছে, যেহেতু এর সাথে সিমিলার। বোঝা গেল? তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে আমার এইরকম, যেখানে এই যে অ্যাঙ্গেলটা যদি থিটা আমি ধরি, এই অ্যাঙ্গেলটা, তাহলে সেক্ষেত্রে ট্যান থিটার ভ্যালু আমরা কি জানি? প্রবণতা। তাহলে এই প্রবণতা এম কে রিপ্রেজেন্ট করছে, তুলনা করলে তার ভ্যালুটা কত আসছে দেখো, ভি আসছে না? তাহলে এখানে ট্যান থিটার ভ্যালু এম কাকে রিপ্রেজেন্ট করবে? বেগ ভি কে। তাহলে এখান থেকে আমি কনক্লুশন কি করতে পারি? এটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। ক্লিয়ার? আমরা কনক্লুশন কি করতে পারি? কনক্লুশন করতে পারি এস ভার্সেস টি গ্রাফ এর গ্রেডিয়েন্ট বা প্রবণতা বেগ ভি কে প্রকাশ করবে। তাহলে যে কোনো এস ভার্সেস টি গ্রাফে, যে কোনো গ্রাফ, এটা না স্ট্রেট লাইন রয়েছে, সেটা স্ট্রেট লাইন না হয়ে যদি বেগ ত্বরণ থাকতো তাহলে একটু বেঁকে যেত, সেটাও আমরা দেখব। তাহলে যে কোনো পয়েন্টে আমরা যখন এস ভার্সেস টি গ্রাফ করব, সেই গ্রাফে যে কোনো পয়েন্টে বেগ পেতে হলে কি করব না, ওই জায়গায় এক্স এর সাথে ওই পয়েন্টে থিটার মানকে বের করব। তা থিটার মানকে যদি আমরা বার করি তাহলে তার থেকে আমরা ট্যান থিটা পাবো, ট্যান থিটা থেকে আমরা সেই পয়েন্টে বেগ পেয়ে যাব। তা এই প্রসঙ্গে সাপোজ সেটা সমবেগে নেই, আমি একটু দেখিয়ে দিই। ধরো এই একটা গ্রাফ আছে, এদিকে এস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা অরিজিন। সাপোজ গ্রাফটা এই রকম আছে, ধরো না এই রকম, তাহলে অবশ্যই দেখা যাচ্ছে বেগ সমান নেই। সাপোজ এই পয়েন্ট হচ্ছে এ, এই পয়েন্ট হচ্ছে বি। আমাকে বার করতে হবে এ বা বি এই পয়েন্টে তাৎক্ষণিক বেগ। ধরে নাও এ পয়েন্টে, যে পয়েন্টে আমাকে বার করতে হবে সেই পয়েন্টে আমরা কি করব? স্পর্শক টানবো। স্পর্শক টেনে কি বললাম? ট্যানজেন্ট টানবে। ট্যানজেন্ট টেনে সেই পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের সমান্তরালে আমি একটা রেখা কাটবো। রেখা টানলে এই জায়গায় যে অ্যাঙ্গেলটা তৈরি করছে এই ট্যানজেন্টটার সাথে এক্স অ্যাক্সিস, সাপোজ থিটা 1, তাহলে এ পয়েন্টের এ বিন্দুতে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ যদি ভি আই দিয়ে ডিনোট করি তাহলে তার ভ্যালু কত দাঁড়াবে? বা ভি এ দিয়ে ডিনোট করলাম, এ পয়েন্টের বেগ হবে ট্যান থিটা 1 অ্যাকর্ডিং টু দিস। বোঝা গেল? সিমিলার ওয়েতে বি পয়েন্টে, ধরো এটা বি পয়েন্ট রয়েছে, এই বি পয়েন্টে আমাকে যদি বার করতে হয় আমি প্রথমে এখানে স্পর্শক টানবো বা ট্যানজেন্ট টানবো। ট্যানজেন্ট নিশ্চয়ই টানতে পারো। ট্যানজেন্ট টেনে এক্স অ্যাক্সিসের সমান্তরাল রেখা টানবো। রেখা টানলে দেখো এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, সাপোজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা 2, অর্থাৎ এই পুরো অ্যাঙ্গেলটা কিন্তু এক্স অ্যাক্সিসের সাথে ট্যানজেন্টের। যদি ওটা থিটা 2 হয় তাহলে বি বিন্দুতে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ হবে ভিবি ইকুয়াল টু কত? ট্যান থিটা 2। নিশ্চয় বোঝা গেল? এটা একটা গুরুত্বপূর্ণ কনক্লুশন ভি ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রে। দেখো এটা বুঝতে পারলে কিনা, আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখো যদি বলে এ এবং বি পয়েন্টে তুমি তাৎক্ষণিক বেগ বার করেছো এবং তোমাকে ধরো এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে কত সময় লাগলো সেটা ধরো তোমাকে বলে দিয়েছে। সাপোজ এই টাইমটা ধরে নাও এ বি দিয়েছি, এটা ধরে নাও সি, এই পয়েন্টটা ডি, তাহলে সি থেকে ডি এই যে ডিস্টেন্সটা সাপোজ ডেল্টা টি, সাপোজ এটা ডেল্টা টি।
তোমাকে যদি বলে এই যে বস্তুকণা এ থেকে বিতে যাচ্ছে, যার বেগ দেখা যাচ্ছে, কখনোই সম নয়। কারণ সম হলে আমরা কি দেখেছি, থিটার ভ্যালু সবকটা পয়েন্টে সেম হবে। দেখো তুমি এই জায়গায় যে থিটা পেয়েছো, এইরকম পয়েন্ট, যে কোনো পয়েন্টে তুমি যদি এক্স অ্যাক্সিসের সাথে সমান্তরাল টানো, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে থিটা ভ্যালু কিন্তু সেম হবে। তাহলে তোমাকে যদি বলে এই যে অসমভাবে যাচ্ছে, আমি এর গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি বার করতে চাই, তাহলে তুমি কি করবে? এই যে গ্রাফটা আছে, এই যে গ্রাফটা আছে, সেই গ্রাফটা এ এবং বি পয়েন্টে কে যদি এইভাবে আমরা যুক্ত করি, তাহলে দেখো একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছ। সাপোজ এই পয়েন্টটার নাম দিলাম আমি ই। তাহলে দেখো ট্রায়াঙ্গেল এ ই বি যেটা পেয়েছো, তার এই জায়গায় তুমি একটা অ্যাঙ্গেল পাবে, তাই নয় কি? দেখো সেটা কিন্তু কখনোই এই থিটা ওয়ানের সাথে সমান নয়। একটু মুছে রাখছি, দেখো এই অ্যাঙ্গেলটা ছিল থিটা ওয়ান। আমি এ থেকে বি এই পয়েন্টটাকে এইভাবে যুক্ত করেছি। যুক্ত করলে মনে করি এই যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ লেট ধরে নিলাম, ধরো অ্যাঙ্গেল ই এ বি ইকুয়াল টু হচ্ছে থিটা। বোঝা গেল? তাহলে সুতরাং এ ও বি এ মধ্যে বস্তু কণার গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি ভি অ্যাভারেজ ইকুয়াল টু, তাহলে কি হবে? ভি অ্যাভারেজ হবে, দেখো আমি নিই ট্যান থিটার ভ্যালু, তাহলে হবে ট্যান থিটা ইকুয়াল টু কত হবে না, পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস, দ্যাটস মিন্স বিই ডিভাইডেড বাই এ ই। ক্লিয়ার? এবার বিই এই পার্টটা কি? দেখো এই জায়গা থেকে তুমি যদি লম্ব টানো, তাহলে এখানে একটা পার্ট পাচ্ছ, সাপোজ এটা S1, এবং এখানে S এর যে ভ্যালু পাচ্ছ y অ্যাক্সিসের, সাপোজ এটা S2। তাহলে দাঁড়াবে বিই মানে সিম্পলি S2 মাইনাস S1 ডিভাইডেড বাই এই t বা ডেল্টা টি, দ্যাটস মিন্স ডেল্টা S বাই ডেল্টা টি। ক্লিয়ার হয়েছে পুরো বিষয়টা? আশা করি বুঝতে পেরেছো। এবার এই দুটো পয়েন্টে যদি আমাকে বলতো ত্বরণের ভ্যালু কত, গড় ত্বরণ, তাহলে আমি কি করতাম না, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময় করতাম। দেখো এই টোটাল পার্টটা তোমরা বুঝতে পারলে কিনা? এটা কি করলাম না, ফার্স্ট পার্ট করলাম এস ভার্সেস টি গ্রাফ করলাম। এবার সেকেন্ড পার্ট করব, অর্থাৎ ভি ভার্সেস টি তে কি দাঁড়াবে, এটা মুছলাম। নাম্বার বি, ভি ভার্সেস টি গ্রাফ। ভি ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রে দেখো আমরা কি কি পাবো। আগের বারের মতনই কি হবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স অ্যাক্সিস বরাবর থাকবে, দ্যাটস মিন্স সময় বা টাইম টি থাকবে এক্স অ্যাক্সিস বরাবর, এটা অরিজিন, এবং এদিকে থাকবে ভি বা বেগ। যেহেতু এটা সমবেগ, তাহলে সময়ের সাথে বেগের কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে সময়ের সাথে যদি বেগের কোনো পরিবর্তন না ঘটে, তাহলে দেখো এটা কি হবে, সময় পরিবর্তিত হচ্ছে কিন্তু বেগ কনস্ট্যান্ট আছে। তো আমরা জানি একমাত্র এমন কোনো গ্রাফ যদি তুমি আঁকো যেটা এক্স অ্যাক্সিসের প্যারালাল, তার ক্ষেত্রে সেই এক্স এর ভ্যালু পরিবর্তিত হবে কিন্তু ওয়াই এর ভ্যালু ফিক্সড থাকবে, ওয়াই ফিক্সড। তাহলে ওয়াই যদি কনস্ট্যান্ট হতে হয়, অর্থাৎ ভি এর ভ্যালু এখানে কনস্ট্যান্ট হতে হলে গ্রাফটা এইরকম একটা হবে। বোঝা গেল? যেখানে যেখানে ধরে নাও এই ভি এর ভ্যালুটা এদিক বরাবর সময় ছিল, এই ভিটা এটা, তাহলে এই গ্রাফটা কত আসছে, ভি এস ইজ ইকুয়াল টু ভিটিকে
প্রকাশ করছে, যেখানে কোনো ত্বরণ বা মন্দন নেই, সমবেগে চলছে। এবার তাহলে এখান থেকে আমি এস এর ভ্যালু পাবো কি করে? সাপোজ এর উপরে একটা পয়েন্ট নিলাম, ধরো পি। তাহলে পি পয়েন্টটা যদি নিই তাহলে দাঁড়াচ্ছে, দেখো এখানে গ্রাফ এক্স অ্যাক্সিসের উপরে লম্ব টানলাম, লম্ব টানলে দেখো এখানে একটা ক্ষেত্রফল পাচ্ছি বা এরিয়া, তাই না? সাপোজ নামকরণ করলাম ও, এটা এ, এটা বি দিলাম, এটা ধরো পি। এইটুখানি সময় মনে করি হচ্ছে টি। তাহলে দেখো এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল কোনটা? ও এ পি বি ইকুয়াল টু কত হবে? আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে ও এ ইন্টু ও বি, ও এ ইন্টু ও বি মানে টি ইন্টু ভি ইকুয়াল টু কত হচ্ছে? ভিটি। এই ভিটি ইকুয়াল টু কত? আমরা জানি এস ইকুয়াল টু ভিটি। তাহলে এখান থেকে কনক্লুশন করতে পারি এরিয়া বা ক্ষেত্রফল কি না এস ভার্সেস ভি ভার্সেস টি। দেখো ভি ভার্সেস টি গ্রাফ এর লেখচিত্র এক্স অক্ষ ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল অতিক্রান্ত দূরত্বকে প্রকাশ করে। দেখো বুঝতে পারলে কিনা? অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ গ্রাফ, এটা ওয়াই অক্ষই, এদের দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রফলটা আছে বা এরিয়াটা আছে সেটা ভি ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রে সরণ এস কে প্রকাশ করছে বা অতিক্রান্ত দূরত্ব এস কে প্রকাশ করছে। আশা করি বুঝতে পারছো। বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নেক্সট, এবার ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি করবো বা ইউ মাইনাস এটি, দুটো ক্ষেত্রে কি হবে সেটা দেখবো। মুষ্টি এটা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এর গ্রাফ। তাহলে এখানে ভেরিয়েবল কি আছে? ভেরিয়েবল আছে দেখো সময়, আমরা জানি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারোর উপর নির্ভরশীল না, এবং তার উপরে নির্ভর করে যেহেতু এই জায়গায় এটা কি সমত্বরণ বা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, তাহলে যেহেতু ইউনিফর্ম অ্যাক্সিলারেশন তাহলে এটার ভ্যালুটা ফিক্সড, চেঞ্জ হচ্ছে ভেলোসিটি, অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, ফাইনাল ভেলোসিটি হয়েছে ভি। তাহলে এদের চেঞ্জ হচ্ছে, তার মানে এর একটা ভেরিয়েবল, তার মানে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর আমার দুটো পার্ট থাকবে। এক্স অক্ষে থাকবে সময়, যেটা কি বলেছি টি, এটা অরিজিন, এদিকে থাকবে বেগ ভি ওয়াই অ্যাক্সিসে, যেটা টি এর উপর নির্ভর করে পরিবর্তিত হবে। এবার দেখো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ইকুয়েশনটা দেখো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি সমীকরণটি y ইজ ইকুয়াল টু mx প্লাস c এর সিমিলার বা অনুরূপ। কিরকম ভাবে? দেখো y এর দিকে, এটা y এর ভ্যালু, y এর দিকে রয়েছে বেগ v এর ভ্যালু, তাহলে y ও যা এখানে বেগ v সেটাই রিপ্রেজেন্টেড হচ্ছে। u হচ্ছে কনস্ট্যান্ট, at এখানে দেখো mx রয়েছে, যেখানে x হচ্ছে x অক্ষ বরাবর যে ভেরিয়েবল আছে সেটা, দ্যাটস মিন সেটা কি t, এবং তাহলে m এর যা ভূমিকা এর ভূমিকা তাই, এবং u যা c এর ভূমিকা তাই, অর্থাৎ c এর ভূমিকা u এখানে নিচ্ছে।
তাহলে এটা যদি একটা স্ট্রেট লাইনের সমীকরণ হয় তাহলে এই সমীকরণটা এইরকম দাঁড়াচ্ছে। তাহলে এরকম যদি দাঁড়ায় গ্রাফটা কিরকম হবে? এটা কি হবে? v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ক্লিয়ার হয়েছে? এবার দেখো, তাহলে আমরা দেখলাম এখানে সি পার্ট মানে কোনটা? যতটুকু এই জায়গায় কাট করেছে সেটাই ছিল সি। তাহলে এখানে এইটুখানি কত হবে? না ইউ হবে। বুঝা গেল? এক্স অ্যাক্সিসের সমান্তরাল একটা রেখা টানলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, তার মানে কি এক্স এর সাথে যে অ্যাঙ্গেল করছে লেট ইট বি থিটা। তাহলে এটা যদি থিটা হয় তাহলে অবশ্যই দেখো এম মানে কত? আমরা জানি ট্যান থিটা। তাহলে ট্যান থিটা এখানে কার দ্বারা প্রকাশিত হচ্ছে? এর দ্বারা। তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ একটা কনক্লুশন কি করলাম? ভি ভার্সেস টি গ্রাফে ট্যান থিটা এর মান কি হবে? ত্বরণ বা মন্দনকে প্রকাশ করবে। এখানে হবে ত্বরণ, কারণ বেগ বৃদ্ধি পাচ্ছে। এরপরে আমরা মন্দনের ক্ষেত্রে কি হবে সেই ইকুয়েশনও আঁকবো, সেইটাও আঁকবো ছবিটা আর কি, অর্থাৎ গ্রাফটা আঁকবো। সেই জায়গা থেকে তাহলে আমরা মন্দনকে পাবো। তাহলে ত্বরণ অথবা মন্দনকে প্রকাশ করছে কার ভ্যালু? না ট্যান থিটা এর মান বা গ্রেডিয়েন্ট বা প্রবণতার মান। ক্লিয়ার? এবার দেখো, কিছুক্ষণ আগে দেখলাম এর উপরে যদি পয়েন্ট নাও তাহলে সেখান থেকে যদি তুমি লম্ব টানো, সাপোজ এই সময়টা হচ্ছে টি, তাহলে এই টোটালটা কত হবে? অন্তিম বেগ ভি। তা তোমরা কিছুক্ষণ আগে পেয়েছো কি যে বেগ ভার্সেস সময় গ্রাফে গ্রাফ এক্স অক্ষ ওয়াই অক্ষ দ্বারা যে আবদ্ধ ক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফল কাকে প্রকাশ করে? অতিক্রান্ত দূরত্বকে। তাহলে দেখো, পরবর্তী যে দুটো ইকুয়েশন আছে যদি আমাকে প্রুফ করতে হয় কতটা সরণ হচ্ছে বা কতটা দূরত্ব অতিক্রম করবে, তাহলে এই আবদ্ধ ক্ষেত্রফলের ভ্যালু থেকে আমরা যেতে পারবো। ওকে, দেখো ক্লিয়ার হলো কিনা। এবার তাহলে আমরা অ্যাপ্লাই করব ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি কে। তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি যদি করি তাহলে সেটা কিরকম হবে দেখো। তাহলে এখানে ইউ অবভিয়াসলি বড় হতে হবে, না হলে হবে না। মাইনাস যেহেতু আছে এখানে যদি আমি y mx প্লাস c এর সাথে তুলনা করি tan থিটার ভ্যালু কত আসছে? মাইনাস a, তাই তো? তাহলে মাইনাস a মানে tan এর ভ্যালু কখন মাইনাস হয়? তোমরা অল সাইন tan cos অলরেডি করেছো, অল সাইন tan cos। তাহলে দেখো এই কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে tan এর ভ্যালু হয় নেগেটিভ। তাহলে সেকেন্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে যদি tan এর ভ্যালু নেগেটিভ আসে তাহলে এই জায়গায় x অক্ষ বরাবর কি আছে দেখো? সময়। তাহলে গ্রাফটা কোন দিকে হতে পারে? সেকেন্ডে হতে পারে, থার্ড ফোর্থেও হতে পারে। কিন্তু দেখো সেকেন্ডে হবে না এই কারণে x অ্যাক্সিসের ভ্যালু সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ। তার মানে এই সময় কখনো নেগেটিভ হতে পারে না, তার জন্য গ্রাফটা হবে কোথায়? ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে হলে আমি যখন এইভাবে গ্রাফকে আঁকছি এটা তাহলে অরিজিন হয়, যার স্থানাঙ্ক কত হয় বা কোঅর্ডিনেট 0 0। তাহলে দেখো 0 0 যদি হয় তাহলে তার বেগ শূন্য, বেগ শূন্য থেকে কখনো মন্দন হতে পারে না। তাহলে এখান থেকে ফোর্থ কোয়াড্রেন্টে নিচের দিকে নামতে পারবে না। তাহলে নামবে কোথায়? অরিজিন আমরা এখন শিফট করেছি কোথায়? না এই পয়েন্টে। স্থানাঙ্ক কত? 0 ইউ। তাহলে 0 ইউ থেকে আমি নিচের দিকে নামবো, অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টে পড়ব। তাহলে বিষয়টা যেন অনেকটা এইরকম যে ফার্স্ট কোয়াড্রেন্ট আছে সেই জায়গায় আমি ভার্চুয়ালি প্রকাশ করলাম কিভাবে? না অরিজিনকে শিফট করিয়ে ওটাকেই ফোর্থ কোয়াড্রেন্ট বানালাম। তাহলে গ্রাফ হবে এইরকম, কারণ আমরা জানি এটা একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন নামবে। ইকুয়েশনটা তাহলে কত হবে? y ইকুয়াল টু ইকুয়েশনটা হবে v ইকুয়াল টু ইউ মাইনাস এটি। ক্লিয়ার? অ্যাঙ্গেল কোথায় বলেছিলাম? এটা কোনটা হবে? এটা ইউ আছে, তাহলে s ইকুয়াল টু ইউটি, এটা হবে এই গ্রাফটা। আগের বার করেছিলাম মনে আছে নিশ্চয়ই, s ইকুয়াল টু ভিটির ক্ষেত্রে, v ভার্সেস t গ্রাফের ক্ষেত্রে আমরা জানি
কি দাঁড়ায়, প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয় সমবেগের ইকুয়েশন। এই অ্যাঙ্গেলটা হবে থিটা। তাহলে দেখো এখন ট্যান থিটার ভ্যালু নেগেটিভই আসছে, অর্থাৎ কি মন্দনকে প্রকাশ করছে। ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। এবং ঠিক আগের বারের মতোই ক্ষেত্রফল কি হবে, ওই গ্রাফ এক্স অক্ষ ওয়াই অক্ষ দ্বারা যে তলটা বোঝাবে, অর্থাৎ যে ক্ষেত্রটা আমরা পাবো সেই ক্ষেত্রফলটাই হবে অতিক্রান্ত দূরত্ব। এই পয়েন্টে এইটুখানি যদি সময় টি হয়, এটা হচ্ছে অরিজিন, তাহলে এখানে বেগ কত হবে, ফাইনাল বেগ এই পয়েন্টের ক্ষেত্রে ভি হবে আফটার টাইম টি। দেখো টোটালটা বুঝলে কিনা। তাহলে এই হচ্ছে সমত্বরণ বা সমমন্দনের বললাম। এবার যদি অসমত্বরণ এবং অসমমন্দন হয় তাহলে কি হবে, ভি ভার্সেস টি গ্রাফ, সেটাও দেখব। তার আগে আরেকটা বলে নিই, দেখো থার্ড যে ইকুয়েশন আমরা লিখেছিলাম ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এখানে কোনো টাইম ছিল না, তাহলে আমরা সেগুলিকে প্রকাশ করছি টাইম ওরিয়েন্টেড গুলিকে। তাহলে সেক্ষেত্রে একটা ইকুয়েশন বাকি আছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এটাও তোমাদের বলেছিলাম এটার গ্রাফটা কিরকম হবে, নেচারটা একটা প্যারাবোলিক গ্রাফ হবে, অর্থাৎ অধিবৃত্তাকার। দেখো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে দেখো ইকুয়েশনটা আমরা বলেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে y ইকুয়াল টু আলফা এক্স স্কোয়ার প্লাস বিটা এক্স প্লাস গামা, এই টাইপের যদি কোনো গ্রাফ হয় সেই গ্রাফে ইফ আলফা পজিটিভ দেন কিরকম হয়, ওপেন ফেস আপওয়ার্ড। নিশ্চয় মনে আছে আরেকদিন করিয়েছিলাম, ওপেন ফেসটা হবে আপওয়ার্ড। ইফ আলফা নেগেটিভ দেন ওপেন ফেস কি হবে, ডাউনওয়ার্ড। আগে ভিডিওটাতেই করেছিলাম, যারা দেখোনি তারা দেখে নিও। তাহলে এই ক্ষেত্রে দেখো ইকুয়েশনটা কিরকম আছে, এই ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, এদিকে আছে সময়, এদিকে আছে বেগ, সরি এদিকে আছে এস বা সরণ, এটা ধরে নাও অরিজিন। তো দেখো এটার সাথে এটাকে যদি তুলনা করি, এখানে অবভিয়াসলি গামা পার্টটা ছিল, এখানে নেই, আমার দরকার নেই। বিটা এক্স এটা আছে ইউটি, আলফা এক্স স্কোয়ার আছে হাফ এ টি স্কোয়ার, তা হাফ এটা কি আছে পজিটিভ, তাহলে আলফা পজিটিভ দেন ওপেন ফেস আপওয়ার্ড। তাহলে গ্রাফটা হওয়া উচিত ছিল এই রকম, কিন্তু এদিকের পার্ট আমরা কেন পাবো না, এই হচ্ছে গ্রাফের নেচার হবে। কিন্তু আমরা এই পাশে আমরা জানি গ্রাফটা হয় ওপেন ফেস আপওয়ার্ড, মানে এই রকম, নিশ্চয়ই মনে আছে। ওপেন ফেস ডাউনওয়ার্ড মিন্স কিরকম হবে, এই রকম। তো এখানে আমরা দেখো এই দিকের পার্টটা পেলাম না, কারণ কেন, যেহেতু অরিজিনের পরে সময়ের দিকে পজিটিভ কিন্তু এদিকে তো নেগেটিভ, তো নেগেটিভ সময় হতে পারে না, তার জন্য আমরা এই দিকের পার্ট পাইনি। বোঝা গেল? দেখো পুরো বিষয়টা বুঝতে পারলে কিনা। লাস্ট যে পার্টটা আমরা পড়াবো সেটা হচ্ছে অসমত্বরণ বা অসমমন্দনের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে সেটা। ওকে, তো চলো দেখা যাক। তার এই পার্টটা হবে নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। তাহলে তার ক্ষেত্রে আগে কি হবে সেটা দেখি, বা অসমত্বরণ। দুটো পার্ট হতে পারে, একটা হচ্ছে অসমত্বরণের পরিমাণ বাড়ছে,
আরেকটা হতে পারে অসম ত্বরণের পরিমাণটা কমছে, তার মানে ত্বরণের পরিমাণ ক্রমশ বাড়ছে, আগে এটা সুষম ছিল বা সমান ছিল, আরেকটাতে কি হতে পারে না ক্রমশ কমছে। তাহলে দেখো অ্যাট ফার্স্ট আমরা দেখেছি যে ভি ভার্সেস টি, এদিকে আছে ধরো ভি, এদিকে টি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস অরিজিন। তার ক্ষেত্রে ত্বরণের ক্ষেত্রে যদি সমত্বরণ হতো তাহলে সেটা একটা স্ট্রেট লাইন হতো। তাহলে যখন সমত্বরণ হবে না তাহলে সেটা অবশ্যই একটা স্ট্রেট লাইন হবে না। সাপোজ তুমি তাহলে সেটা কি হবে একটা বক্র রেখা হবে। ধরো এইরকম একটা বক্র রেখা পেলাম আমরা, এরকমও পেতে পারি। 2 নম্বর হচ্ছে এদিকে ভি ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস অরিজিন, এরকমও পেতে পারি। দুক্ষেত্রেই দেখো বক্র। তো দেখো এই জায়গায় এটা কি ধরনের, ক্রমবর্ধমান না ক্রমহ্রাসমান সেটা বোঝাবো আমরা। ভালো করে দেখবে, এর উপরে সাপোজ 3টে পয়েন্ট নিলাম এ বি সি, আরো মনে করি এই টাইমটা ছিল t1, এই পর্যন্ত টাইম ছিল t2, টাইম ছিল t3। আমরা বলেছিলাম ভি ভার্সেস টি লেখচিত্রের কোনো বিন্দুতে যদি স্পর্শক টেনে এক্স অক্ষের সাথে কোনো অ্যাঙ্গেল বার করি এবং তার ট্যান থিটা বার করি তাহলে সেটা ত্বরণকে প্রকাশ করে। যেহেতু দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে আছে তাহলে এই জায়গায় অবশ্যই ট্যান থিটা ভ্যালু পজিটিভ, কারণ আমরা এই ফার্স্ট আর থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ, তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে করছি কাজটা, তাহলে অবশ্যই ট্যান থিটা ভ্যালু পজিটিভ আসবে। এ পয়েন্টে আমি ট্যানজেন্ট টানলাম, সিমিলারলি বি পয়েন্টেও টানলাম, সিমিলারলি সি পয়েন্টেও টানলাম। এবার এ পয়েন্টে এক্স অক্ষের সমান্তরাল যা যা বলছি এবং যেভাবে করছি খুব ভালো করে লক্ষ্য করবে, সমান্তরাল রেখা টানলাম, বি পয়েন্টে এক্স অক্ষের সমান্তরাল রেখা টানলাম এবং সি পয়েন্টেও এক্স অক্ষের সমান্তরাল রেখা টানলাম। ক্লিয়ার? এই অ্যাঙ্গেলটা মনে করি θ1, এই অ্যাঙ্গেলটা θ2, আর এই জায়গায় যে অ্যাঙ্গেলটা পেয়েছি সেটা ধরো θ3। তো তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে θ1 এর ভ্যালু বড়, θ2 তারপরে কমে গেছে, θ3 আরো ছোট। তাহলে আমি বলতে পারি θ1 ইজ গ্রেটার দেন θ2 ইজ গ্রেটার দেন θ3। বোঝা গেল? যত তাহলে টাইম যাচ্ছে অ্যাঙ্গেলের ভ্যালু ক্রমশ কমছে। ঠিক? আমরা জানি ট্যানের ভ্যালু, অ্যাঙ্গেল যত বৃদ্ধি পায় তো ট্যানের মানও তত বৃদ্ধি পায়। বিষয়টা কিরকম না দেখো, ট্যান জিরোর ভ্যালু আমরা জানি 0, তারপরে ট্যান 45 কত 1, আবার ট্যান 90 ইনফিনিটি। তার মানে কত, 0 থেকে যত বাড়ছে তত চেঞ্জ হচ্ছে। 0 তে যেন 0, ট্যান 30 হলো 1/√3, ট্যান 45 1, ট্যান 60 √3, ট্যান 90 ইনফাইনাইট বা অসংজ্ঞাত। তার মানে যত ট্যানের ভ্যালু বাড়বে তত থিটার ভ্যালু যত বাড়বে, যত থিটার ভ্যালু বাড়বে তত ট্যানের মানও তত বাড়বে। তাহলে এখানেও ঠিক যেমন θ1 গ্রেটার দেন θ2 গ্রেটার দেন θ3 হলে যদি আমি এদের ট্যান নিই তাহলে তার ভ্যালুটাও কিরকম হবে, ট্যান θ1 গ্রেটার দেন হবে ট্যান θ2 গ্রেটার দেন হবে ট্যান θ3। তা ট্যান থিটার ভ্যালু কাকে প্রকাশ করে, ত্বরণকে প্রকাশ করে। তার মানে এ বিন্দুতে ত্বরণ যদি a1 হয় ইজ গ্রেটার দেন a2 গ্রেটার দেন a3। ক্লিয়ার? তার মানে কি ত্বরণ ক্রমশ বাড়ছে না, সরি, তার মানে কি ত্বরণ ক্রমশ দেখো কমছে, যা ছিল তারপরে কমেছে, তারপরে আরো কমেছে। তাহলে এটাকে আমরা বলবো ক্রম হ্রাসমান ত্বরণ, তার গ্রাফ। তার মানে ডিক্রিজিং অ্যাক্সিলারেশন, ডিক্রিজিং অ্যাক্সিলারেশনের গ্রাফ এটা। ডিক্রিজিং অ্যাক্সিলারেশন এটার ক্ষেত্রে তাহলে কিরকম দেখি, সাপোজ এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা সি, এই জায়গার
টাইম ধরো t1 ছিল, এখানে টাইম t2, এই জায়গায় টাইম t3। তাহলে এখানে আমি এই ট্যানজেন্ট টানলাম, এখানে ট্যানজেন্ট টানলাম, এখানে ট্যানজেন্ট টানলাম। এক্স অক্ষে সমান্তরাল রেখাগুলি এই জায়গায় ধরে এইভাবে টানলাম। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা কত হবে? θ1, সাপোজ এটা θ2, সাপোজ এটা θ3। কি বলেছি, প্রত্যেকে কিন্তু ট্যানজেন্টটা ঠিকঠাক করে এঁকো। অনেকেই এমনভাবে হয়তো ট্যানজেন্ট টানলে সেটা আদৌ ট্যানজেন্ট কিনা বোঝা গেল না, তাহলে কিন্তু এই অ্যাঙ্গেলগুলি ছোট না বড় বোঝা যাবে না। সুতরাং এটা কিন্তু ঠিক করে করো। তাহলে এখানেও দেখো θ1 তার থেকে θ2 বড়, তার থেকে θ3 বড়। তাহলে একই যুক্তি অনুযায়ী তাহলে থিটার ভ্যালু যেভাবে চেঞ্জ হয়েছে, ট্যানের ভ্যালু সেই একইভাবে ওই অ্যাঙ্গেলগুলির চেঞ্জ হবে। তাহলে দাঁড়াচ্ছে এটা হচ্ছে a1 লেস দ্যান a2 লেস দ্যান a3। তাহলে দেখো ক্রমশ ত্বরণের মান বাড়ছে। তাহলে এটাকে আমরা বলবো ক্রমবর্ধমান ত্বরণ। এটা হচ্ছে ইনক্রিজিং অ্যাক্সিলারেশন। দেখো বুঝতে পারলে কিনা? এবার করবো যেটা, সেটা হচ্ছে নন ইউনিফর্ম রিটার্ডেশন। গ্রাফ এঁকে দিচ্ছি, ব্যাখ্যাটা একই রকম ভাবে তোমরা করবে। নন ইউনিফর্ম রিটার্ডেশন বা অসম মন্দন। এবার দেখো গ্রাফটা তাহলে কিরকম হবে। মন্দনের ক্ষেত্রে গ্রাফটা দেখেছি একটা প্রাথমিক বেগ অবশ্যই না থাকলে মন্দন হতে পারে না। তাহলে সেক্ষেত্রে দেখো এইরকম হবে। মনে করি ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, তাহলে এটা হচ্ছে ইকুয়েশনটা কি হবে, s ইকুয়াল টু ইউটি, এদিকে সময়। তাহলে গ্রাফটা হতে পারে এই রকম। আবার দেখো একই রকম ভাবে এইরকম হতে পারে। দুক্ষেত্রে দেখো কমছে। এটা কি হবে, s ইকুয়াল টু ইউটি। ওকে, তুমি যদি দেখো এই জায়গায় স্পর্শক টানো, সাপোজ এইটা হচ্ছে টাইম t1, এটা হবে টাইম t2, এটা টাইম t3। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এই জায়গায় যে স্পর্শক তুমি টানবে, সেই স্পর্শকের সাথে এক্স অক্ষের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল দেখো ক্রমশ বাড়ছে। অর্থাৎ এই জায়গার অ্যাঙ্গেল যদি θ1, এটা যদি θ2, এটা যদি θ3 হয়, তাহলে θ1 লেস দ্যান θ2 লেস দ্যান θ3। তাহলে tan এর ভ্যালু একই রকম ভাবে বাড়বে। আর যেহেতু এটা নিচের দিকে হচ্ছে, তার জন্য অবভিয়াসলি মাইনাস, দ্যাটস মিন্স কি মন্দন। মাইনাস সাইনটা শুধু মন্দনকে প্রকাশ করছে। তাহলে দেয়ারফর tan θ1 লেস দ্যান tan θ2 লেস দ্যান tan θ3। তার মানে মন্দনের পরিমাণ ক্রমশ বাড়ছে। তাহলে ক্রমবর্ধমান মন্দন বা ইনক্রিজিং রিটার্ডেশন। তাহলে একই রকম ভাবে এই জায়গায় দেখো উল্টো কেস, সাপোজ এই টাইমটা হচ্ছে t1, এটা t2, এটা ধরো t3। এখানে স্পর্শক তুমি যদি টানো, তার যে অ্যাঙ্গেল, সাপোজ এটা θ3 t3 তে, এখানে যেটা করলে θ2, এখানে একটা θ1, এবং এখানে দেখা যাচ্ছে θ1 ইজ গ্রেটার দ্যান θ2 গ্রেটার দ্যান θ3। দেয়ারফর একই রকম ভাবে আমি বলতে পারি tan θ1 গ্রেটার দ্যান tan θ2 গ্রেটার দ্যান tan θ3। দেয়ারফর
এটাকে আমি তাহলে কি বলতে পারি, দেখো মন্দনের পরিমাণ ক্রমশ কমছে না, তাহলে এটা হবে হ্রাসমান মন্দন বা ডিক্রিজিং রিটার্ডেশন। দেখো পুরো বিষয়টা বুঝতে পারলে কিনা। তো ছাত্ররা, এই ছিল আজকের পড়া। আবার এই চ্যাপ্টার পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। যারা নতুন এসেছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ। তোমাদের যদি কোনো প্রকার কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচের যে কমেন্ট সেকশন আছে তাতে কমেন্টস করবে, আমি যতটা পারা যায় তা সলভ করে দেবো। তো নেক্সট ভিডিও নিয়ে আসবো, আবার তোমাদের সাথে মিলবো। ততদিন ভালো থেকো।